আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি রিপোর্ট দিয়েছে। সেখানে তারা ড্রাফট যে রিপোর্টটা দিয়েছিল সেখানে তারা মৃত্যুর সংখ্যা 800-র কাছাকাছি বলেছিল। পরবর্তীতে সেই মৃত্যুর সংখ্যাটা 1400-তে চলে গেছে। এই সংখ্যাটা 1400 না 800 না এই সংখ্যাটা 200, এই নিয়ে একটা বিতর্ক আমরা করছি। কিন্তু আমরা এই বিতর্কের আড়ালে যে মৌলিক প্রশ্নটা করতে আমরা ভুলে যাচ্ছি সেটা হলো যে এই হত্যাকাণ্ডগুলো কারা সংগঠিত করেছে, এই হত্যার দায় কার, এই খুনগুলো কোন খুনির নির্দেশে হয়েছে, সেই প্রশ্নের গভীরে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা ঢালাও ভাবে বলছি যে শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা এই খুনগুলো করেছে, কিন্তু সেই প্রমাণ কি আছে? যদি আমি গত বছরের 5ই আগস্ট আপনাদের কাছে এই প্রশ্ন তুলতাম তাহলে আপনারা হয়তো সাথে সাথে আমাকে মেরে তাড়িয়ে দিতেন। কিন্তু সেদিনও আমরা বলার চেষ্টা করেছি যে এই আন্দোলনটি জামাত, শিবির এবং জঙ্গিদের, আপনারা শোনেননি। সেদিনও আমরা বলেছি রংপুরের সাঈদ শিবির কর্মী, আপনারা শোনেননি। সেদিনও আমরা বলেছি রংপুরের আবু সাঈদকে শিবির নিজেরা হত্যা করেছে, আপনারা শোনেননি। কিন্তু আজকে যখন প্রায় 16 মাস হয়ে গেল, এই সময় যখন আমি বলছি তখন আজকে এত এত প্রমাণ আছে আমাদের কথার সপক্ষে যে আজকে আমাদের আসলে আবার দাবি তুলতে হবে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দায়ীকে, এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিকে। এবং আসুন আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব। এবং এই প্রমাণগুলো কিন্তু আমরা জেনারেট করিনি, এই প্রমাণগুলো ইনুসের জঙ্গি বাহিনী দিয়েছে। ডক্টর ইনুস যখন প্রথম দায়িত্ব নেয় গত বছরের 8ই আগস্ট, তখন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। এবং এই সাখাওয়াত হোসেন দেখেন সিএমএইচ এ আহত আনসারদের দেখে আসবার পরে তিনি বলেছিলেন যে যে গুলিগুলো করা হয়েছে সেটি 7.62 রাইফেলের গুলি, যেটা সাধারণত পুলিশের কাছে থাকে না রাস্তায় যারা ডিউটি করে, এবং এই অস্ত্র সিভিলিয়ানদের হাতে চলে গিয়েছিল বলে তিনি সন্দেহ পোষণ করেছেন। সিভিলিয়ানরা আসলে কারা? আমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম, আমার অনেক আগের একটা শোতেও দেখেছিলাম যে বোরকা পরিহিত একজন, তার হাতে একটা AK-47 রাইফেল, এবং তিনি ভিড়ের মধ্য দিয়ে গিয়ে সেটা সেনাবাহিনীর ট্রাকে একজন সৈনিকের হাতে তুলে দিচ্ছেন। তো এখন ব্রিগেডিয়ার শওকত যেহেতু সিভিলিয়ানদের কথা বলছেন, আসেন আমরা একটু একজন সিভিলিয়ানের স্বীকারোক্তি একটু দেখি। এই শুভ আফ্রিদি সামরিক বাহিনী থেকে বরখাস্ত হওয়া একজন সাবেক অফিসার, এবং দেখেন সে নিজের মুখে স্বীকার করেছে। এটা কিন্তু তাকে দিয়ে কেউ জোর করে করেছে বা রিমান্ডে নিয়ে করিয়েছে তা না। এবার আদালতে যে রায়টা হলো সেখানে দেখেন, সেখানে বিচার চলাকালীন অ্যাডভোকেট তাজুল কি বলেছে এবং তার বক্তব্যগুলো সাথে সাথে খণ্ডন করে আমি একই সাথে ভিডিওগুলো একটু দেখাচ্ছি, আপনারা একটু কাইন্ডলি দেখবেন। আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন, অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। তখন কি তোমরা একটা হামলা করেছিলে? বিটিভি ভবন, ওই বিটিভিতে আমি নিজে ছিলাম। সেটা আমার বনশ্রী বাসা হতে, ওখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্র জনতা সবাই ছিল। মেট্রো রেল স্টেশন সহ যেদিন আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল তোমরা কি একলা করেছিলে? নরসিংদী কারাগার হামলা হয়েছিল, তোমরা কি একলা করেছিলে? ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল। সেতু ভবন, বনানী, আমি সেতু ভবনে ছাত্র আন্দোলনের মূল ভূমিকা রাখি। আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই, পুলিশ ভিতরে ঢুকার পরে আমি হামলা চালাই, ওখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজ আর্টিভিতে আপনাদের দেখাই, ভিডিও দেখাই। সেই সজল, আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল আমি। এই যে আমার ভিডিও, এই যে এটা হচ্ছে 71 টেলিভিশনের, এই যে আমি, আর এই যে আর্টিভিতে সেতু ভবনের ফুটেজ, এই যে আমি, এই যে আমি কিং সজল। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। মেট্রো রেল, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। দেখেন যে প্রত্যেকটা মিথ্যে দাবি যেগুলো তিনি আইসিটির সামনে দাঁড়িয়ে করেছেন, প্রত্যেকটা তাদের পক্ষের লোকই কিন্তু আবার বিভিন্ন সময়ে প্রমাণ দিয়ে দিয়েছে। তারা মেট্রো রেল ভেঙেছে, তারা সেতু ভবন ভেঙেছে, এবং এই প্রমাণগুলো থাকা সত্ত্বেও আমি জানি না শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী ছিলেন, যিনি ফাঁসির রায়ের পরে হাসতে হাসতে বলেছিলেন ভীষণ কষ্ট পেয়েছেন, সেই লোক এই প্রমাণগুলো আদালতের সামনে দিয়েছেন কিনা, এবং দিলেও কোনো লাভ হতো না, কারণ এই রায় পূর্ব নির্ধারিত এবং এই রায়ের আউটলাইন আগে থেকেই করা ছিল। এখন এই যে এতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হলো, এবং ডক্টর ইউনূস 2-3 দিন আগে সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি বক্তব্যে বলেছেন যে সেনাবাহিনী তাদের এই জঙ্গি অভ্যুত্থানে হেল্প করেছে। এটা আসলে সেনা এবং জঙ্গিদের একটা সম্মিলিত অভ্যুত্থান ছিল, এবং ডক্টর ইউনূস আরো বলেছেন যে এর সাথে বিদেশি শক্তিও জড়িত ছিল। আমরা বলি যে ডক্টর ইউনূস এর আগে যিনি মাহফুজ নামের একটা বাচ্চা ছেলেকে নিউ ইয়র্কে বলেছেন মাস্টার মাইন্ড, কিন্তু ডক্টর ইউনূস নিজে মাস্টার মাইন্ড ছিলেন, এবং ডক্টর ইউনূস এই যে বিদেশে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র, শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্র, সেখানে ফান্ডিং করেছেন। আগস্টের 5 তারিখের আগে তিনি প্যারিসে ছিলেন, তখনও তিনি ফোনে অনেকের সাথে যোগাযোগ করেছেন, এবং তিনি যে ফান্ডিং করেছেন। এখন আমি প্রশ্ন তুলতে চাই যে হত্যাকাণ্ডের দায় ইউনূস এবং তার জঙ্গি বাহিনীর, যে হত্যাকাণ্ডগুলো তারা সংগঠিত করেছে তার স্বীকারোক্তি আছে,
সেখানে আমরা তো বলতে চাই যে প্রতিটা মৃত্যুর একদম বিশদ তদন্ত হোক, বের করা হোক, এবং বের করলে দেখা যাবে যে অধিকাংশ হত্যাই ইউনূসের জঙ্গি বাহিনী করেছে। কিছু হত্যা পুলিশ করেছে, ইটস ট্রু, কারণ যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত হয় তখন হয়তো তার স্থানীয় ম্যাজিস্ট্রেট বা যারা থাকে তাদের নির্দেশে হয়তো পুলিশ গুলি করে এবং সেই গুলিতে কিছু ক্যাজুয়ালিটি হতে পারে। কিন্তু একথা জোর দিয়ে বলা যায় যে এই মৃত্যুর অধিকাংশই ইউনূসের কিলার বাহিনী দ্বারা সংঘটিত হয়েছে। এই টোটাল জুলাই আগস্টে প্রচুর পুলিশ মারা গেছে, সরকারিভাবে বলা হচ্ছে 44 জন পুলিশ মারা মিসিং। এই পুলিশদের কারা হত্যা করলো সেই বিচারটা কেন আজ পর্যন্ত হচ্ছে না? তাড়াহুড়া করে আইসিটিতে একটা বানোয়াট মিথ্যে মামলায় শেখ হাসিনাকে খুনের দায়ে একটা মৃত্যুদণ্ডের রায় দিয়ে একটা এর ফলে কি হচ্ছে, অধিকাংশ মানুষ এবং পৃথিবীর অধিকাংশ সংস্থা বলেন, দেশ বলেন, তারা কিন্তু এই বিচারটাকে প্রত্যাখ্যান করেছে। কেবলমাত্র যারা একদম ডাইহার্ট রাজাকার, ডাইহার্ট জামাত শিবির কিংবা বিএনপির এক অংশ যারা জামাতেরই অপভ্রংশ বলে আমরা মনে করি, তারা ছাড়া সবাই এটি প্রশ্ন তুলছে। আওয়ামী লীগের উচিত হবে, যারা শেখ হাসিনার পক্ষে কাজ করছেন তাদের উচিত হবে এই বিশ্বের কাছে তুলে ধরা যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মূল খুনি হলো ডক্টর ইউনূস এবং তার অনুসারীরা। সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং দেখে একথা নিশ্চিত করে বলা যায় যে শেখ হাসিনার নির্দেশে একটিও হত্যাকাণ্ড সংঘটিত হয়নি এবং তিনি কোনো খুনের বা হত্যার নির্দেশ দেননি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে যে রায়ের পর যেন এই যে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকে ফেরত পাঠানো হয়। আপনার কি মনে হয় অজিত দোভাল তাকে তাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে পারবেন, নাকি অন্য কোনো সম্ভাবনা আপনি দেখছেন? না, সঙ্গে করে নিয়ে আসার বিষয়টা তো আসলে অবান্তর, এই কারণে যে এত সহজে তো এক্সট্রাডিশন হয় না। আর আমাদের এখান থেকে যে চিঠিটা গিয়েছে সেটা নিয়ম রক্ষার অংশ, এই চিঠিটা আমাদেরকে দিতেই হবে। পৃথিবীর যে কোনো দেশে যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যিনি আমাদের এখানে দণ্ডিত হয়েছেন অত্যন্ত গুরুতর মামলায়, তাহলে তাকে ফেরত চাওয়াই তো স্বাভাবিক। কিন্তু ফেরত দেওয়ার সিদ্ধান্তটা আমার ধারণা শুধু অজিত দোভাল সাহেবের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। ফেরত দেওয়ার বিষয়টা তো আসলে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং ভারত সেটা নিবে। কারণ ভারত সেটা নিবে কি নিবে না, এর সঙ্গে শুধু নিয়ম বা আইন জড়িত না, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও জড়িত থাকবে। তাদের যে রাজনীতিবিদদের বা ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে দৃষ্টিভঙ্গি সেটাও জড়িত থাকবে। এবং একই সাথে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় যারা মিত্র তাদের প্রভাবও জড়িত থাকবে। ফলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা এত সহজ যে উনি গেলেন আর সাথে করে এরকম অপরাধী নিয়ে ফেরত আসলেন, অভিযুক্ত অপরাধী নিয়ে। ব্যাপারটা সেরকম না। এটা আসলে এক ধরনের কল্পনা। আর এই ওনার যাওয়াটা তো একটা আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনকে উদ্দেশ্য করে, কিন্তু একই সাথে তিনি আগের দিন গিয়ে যে দেখা করছেন, এই দেখাটা কেন করছেন বা কি, এটা তো কোনো উপযুক্ত ব্যাখ্যা নাই। তারা মিটিং করছেন, এখন এই মিটিং এ কি কি আলোচিত হলো এটা যদি আমরা জানতে পারতাম তাহলে এটা নিয়ে মন্তব্য করতে পারতাম। তবে এই মিটিংটি একটি অসম বৈঠক, এই কারণে অসম বৈঠক যে পদের দিক থেকে সমান হলেও নিরাপত্তা বিষয়ক ক্ষেত্রে অজিত দোভালের যে দীর্ঘ অভিজ্ঞতা আছে বা তার যে কর্মজীবন আছে তার তুলনায় খলিল সাহেবের বিষয়টি তো অত লম্বা না। উনি মূলত সিভিল ব্যুরোক্র্যাট ছিলেন এবং উনি যে নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন এটা উনি নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে পর্যন্ত আমরা কেউ বুঝি নাই। তো যে কারণে আমার কাছে মনে হয় যে এটা একটা অভিজ্ঞতার দিক থেকে অসম বৈঠক, ক্ষমতার দিক থেকে অসম বৈঠক। ওইখানে দুভাল সাহেব যে ক্ষমতা এনজয় করেন সেই ক্ষমতা আমার ধারণা এখানে আমাদের উপদেষ্টা এনজয় করেন না। ফলে আমরা ঠিক বলতে পারি না যে কি নিয়ে আলাপ হচ্ছে। তবে এই আলাপের ফলাফল আমরা উপলব্ধি করতে পারবো কিছুদিনের মধ্যেই, কেননা নিশ্চয়ই আলাপে তো কোনো সিদ্ধান্ত হবে বা ঐক্য হবে অথবা মতের অমিল হবে। ফলে যেটাই ঘটুক না কেন এটার একটা ফলাফল নিশ্চয়ই দৃশ্যমান হবে আগামীতে আমাদের সরকারের আচরণ এবং ভারতীয় সরকারের আচরণের মধ্যে দিয়ে। জি, যদি এই বিচারটা নিয়েও কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে আমরা দেখলাম জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশন অথবা ধরেন আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের যে রিয়াকশনগুলো, এই রিয়াকশনগুলো কিন্তু একটা জায়গায় কমন ছিল। একটা দিন কমন ছিল মৃত্যুদণ্ডের ব্যাপারে তাদের তো ওই দেশগুলোর যে এক ধরনের নীতি আছে সেটা তো একটা ছিলই, ওটাকে দেখে বাদও রাখি। আরেকটা জিনিস কমন ছিল সেটা হলো যে এই মামলার পরিচালন যে প্রক্রিয়া, এটা নিয়ে তারা কিছুটা আপত্তি করেছে এবং বলেছে যে এটা একটু আপনার দৃষ্টিকটু ভাবে খুব দ্রুততার সঙ্গে কাজটা করা হয়েছে। তো এই বিষয়টা কি আপনি কেমন, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? পৃথিবীর বহু দেশে এখন ক্যাপিটাল পানিশমেন্ট রহিত, যে কারণে মানবাধিকার সংস্থাগুলি বিশেষ করে অ্যামনেস্টি ক্যাপিটাল পানিশমেন্ট হলেই সেটা নিষেধ করে, বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট ঠিক না, অন্য সর্বোচ্চ শাস্তি দিতে বলে। তো এটা তো তারা বলবেনি, এটাও তাদের নিয়মিত প্রতিবাদ বা নিয়মিত মন্তব্যের অংশ। যে কোনোখানে যে কেউ ক্যাপিটাল পানিশমেন্ট পেলেই তারা যদি মন্তব্য করেন তাহলে প্রথমে বলেন যে এইটা ঠিক না, আর এরপরে তারা যেটা বলেন সেটা হচ্ছে তারা প্রসেসটাকে পরীক্ষা করেন। কেননা তাদের পরীক্ষা করার কতগুলি পদ্ধতি আছে, তারা একটা প্রোটোকল তৈরি করেছেন যে প্রোটোকলের মধ্যে তারা যে কোনো বিচারকে ফেলে দেন। তো সেখানে একটি বড় বিষয় হচ্ছে প্রোটোকল রক্ষিত হলো কিনা। সেই প্রোটোকলে বিচারক নিয়োগের প্রক্রিয়া থেকে শুরু করে বিচারের সময়, বিচারের পক্ষ বিপক্ষের উপস্থাপিত যুক্তি এবং লয়ারদের মান, বিচারের উপরে কোনো এক্সটার্নাল প্রভাব, এরকম নানান কিছু তারা বিবেচনায় নেন। তো এইসব বিবেচনায় নিয়ে তারা মন্তব্য করছেন বলে আমার ধারণা। পশ্চিমা সমাজে বিচার সম্পর্কে যে ধরনের সামাজিক অনুভূতি বা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে, আমাদের দেশে কিন্তু এটা কাজ করে না। আমাদের দেশে কিন্তু আমাদের প্রথমত যে কোনো বিচারকে আমরা খুব একটা যে আস্থার সঙ্গে দেখি, ব্যাপারটা সেরকম না। আপনি দেখবেন যে আমাদের এখানে বিচার নিয়ে মানুষের মধ্যে নানান রকম অভাব অভিযোগ আছে। ফলে আমাদের এখানে এটা যেমন একটা প্রক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের দেশে আমরা শাস্তিমূলক বিচারকে সবসময় ন্যায় বিচার বলে মনে করি। আমাদের এখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে শাস্তি আমরা প্রত্যাশা করি যে কোনো বিচারে, এবং শাস্তি যত ভয়ঙ্কর হয় আমরা মনে করি বিচার তত কঠোর হয়েছে। পশ্চিমাদের সঙ্গে এখানে আমাদের একটা তফাৎ আছে। পশ্চিমারা মনে করে যে
শাস্তি অ্যাপ্রোপ্রিয়েট এবং শাস্তি একটা কারেকশনাল মেজার। তারা মনে করেন যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে কারেক্টেড হবে। আর আমাদের এখানে মনে করা হয় যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার কারেকশনের কোনো সুযোগ নাই, তার ভালো করে শাস্তি। পার্থক্যটার কারণ কি জানেন? আমরা ঔপনিবেশিক শাসনের মধ্যে আমাদের আইন তৈরি হয়েছে। আমাদের এখানে ঔপনিবেশিক শক্তি আমাদেরকে শাস্তি দিতে চাইতো, আমাদেরকে সোজাই করতে চাইতো। যে কারণে আমাদের আইনগুলি তাদের দেশে প্রচলিত আইনের মতো হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে অনেক বেশি নিবর্তনমূলক এবং অধিকারহীন, যেটা তাদের দেশে অধিকার যুক্ত আর কি। এইসব কারণে পশ্চিমারা এখন তাদের স্ট্যান্ডার্ড দিয়ে আমাদেরকে বিচার করে, যে স্ট্যান্ডার্ডটা আবার তারাই সেট করে দিয়ে গিয়েছিল। যেমন এই ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারটা কিন্তু তাদেরই সেট করা, আমাদের এখানে সেট করা না। আমাদের দেশে এই পশ্চিমারা আসার আগে মৃত্যুদণ্ডের বিধান ছিল শিরচ্ছেদ, অথবা একটা দেয়ালের মধ্যে ঘর তুলে আটকে দেওয়া হইতো, জীবন্ত পুঁতে ফেলা হইতো, অথবা আমাদের এখানে শুলে চড়ানো হইতো। আপনি দেখবেন যে আমাদের এখানে কিন্তু ফাঁসি দিয়েছে মুঘলরা, এইটা নাই, মানে এই কথাটা নাই যে মুঘলরা ফাঁসি শাস্তি দিয়েছে। মুঘলদের শাস্তি ভিন্ন ছিল। তো এখন এই যে শাস্তির প্রকার ভেদটাও কিন্তু আমাদের এখানে পশ্চিমারাই করেছে, আবার পশ্চিমারাই এখন তাদের প্রসেস অনুযায়ী এটাকে বিচার করে। তাহলে আমি এগুলোকে খুব একটা ভালো মন্দ দৃষ্টিতে দেখি না। তাদের কথা তাহারা বলে, আমাদের কাজ আমরা করি, ব্যাপারটা বহুদিন থেকে এইরকম। তো তাহারা তাদের মতো বলিয়া যায়, আমরা শুনলে শুনি না শুনলে শুনি না। তবে এইটা ঠিক যে এটার সঙ্গে বাংলাদেশের যে সভ্য হওয়ার একটা ব্যাপার আছে না, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন না, আমরা জুলাই সনদের মধ্যে দিয়ে সভ্য হলাম। আসলে জুলাই সনদের মধ্যে দিয়ে আমাদের সভ্যতা হবে না। আমাদের সভ্যতা হবে যখন আমরা প্রকৃতই পৃথিবীর মানদণ্ডে যে সভ্য দেশগুলি আছে সেই সভ্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সভ্যতা দেখাতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সভ্যতা এখনো বাকি আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আজকে ইলেকশন কমিশনের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করেছে। বেশ কয়েকটা পার্টি গিয়েছিল, বিএনপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, রিপাবলিকান পার্টি, বাসদ, মার্ক্সবাদীরা গিয়েছিল। সেখানে বিএনপির পক্ষ থেকে একটা খুবই মৌলিক একটা দাবি করা হয়েছে, তারা প্রস্তাব দিয়েছে। তারা বলেছে যে নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তা আছে তাদেরকেই রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করার প্রস্তাব দিয়েছে। তো এটা কি আপনার কাছে অবাস্তব মনে হয়, নাকি এটা করা সম্ভব বলে মনে হয়? এটা ঠিক অবাস্তব না, এটা বাস্তব। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে তাতে হয়তো নির্বাচন কমিশন ওই সময় যদি সবাই রিটার্নিং অফিসার হিসেবে ব্যস্ত থাকেন, তাহলে কমিশনের রেগুলার কাজ কারা করবেন, এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু এই প্রস্তাবটার পেছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনের ভেতর থেকে পাওয়া নানান ধরনের সূত্র থেকে একটা ধারণা তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন ইসলামী ব্যাংকের অফিসার, তারপরে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, তারপরে কিছু ব্যাংকার, কিছু সরকারি কর্মকর্তা, এদেরকে নিযুক্ত করার কথা ভেবেছেন, যেখানে অভিযোগ আছে যে তারা কেউ কেউ বিগত সরকারের সাথে সম্পৃক্ত, কেউ কেউ আবার জামাত ইসলামের সাথে সম্পৃক্ত, কেউ কেউ আবার বিএনপির সাথে সম্পৃক্ত। ফলে এই বিষয়টাকে এড়ানোর জন্যই মনে হয় তারা এই সংখ্যাটাকে ছোট করে নির্বাচন কমিশনের ডিরেক্ট কর্তৃত্বে থাকা লোকদেরকে ব্যবহার করতে বলেছেন। এটা মূলত নির্বাচনের আগে নির্বাচনের রিটার্নিং অফিসারদের নিরপেক্ষতা রক্ষার জন্য বিএনপির একটা প্রক্রিয়া আর কি। আমি মনে করি নির্বাচন কমিশন চাইলে নিরপেক্ষ ব্যক্তিদেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারেন। এমন নয় যে নিজেদের কর্মকর্তায় দিতে হবে, কিন্তু নিরপেক্ষতার যাচাই বাছাইটা ভালো হলে আমার মনে হয় ভালো হয়। কারণ রিটার্নিং কর্মকর্তা তো সব জায়গায় হয় ডিসি, আমরা যেটা দেখেছি। হ্যাঁ, ওই যে ডিসিদের নিয়ে একটা আপত্তি আছে, কেন ডিসি নিয়োগে বাণিজ্য হয়েছিল, এটা একটা অভিযোগ আছে। এই যে এই সরকারের বিভিন্ন নিয়োগ নিয়েও আপত্তি আছে যে তারা মেধা বা যোগ্যতা বা নিরপেক্ষতা বিচার না করে দোষরের সঙ্গে সম্পৃক্ততা এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ততা অথবা ক্ষেত্র বিশেষে টাকা লেনদেনের অভিযোগ আছে। ফলে এইসব ক্ষেত্রে আসলে আমার মনে হয় বিএনপি একটু শঙ্কিত হয়ে উঠেছে যে এদেরকে ডিসি এসপিদেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া বা সরাসরি সরকারি কর্মকর্তাদেরকে। এটাকে আমি নেগেটিভ বা পজিটিভ কোনোভাবেই দেখি না। আমি মনে করি যে নির্বাচনের আগে দলগুলি বিভিন্নভাবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে চায়। বিএনপির এটা একটা প্রক্রিয়া আর কি। বিএনপি চাইছে যে যাতে কোনোভাবেই তাদের উপযুক্ত ক্যান্ডিডেটের মনোনয়ন বাতিল না হয় আর কি। আরেকটা কথা, আমি পার্সোনালি যেটা মনে করি আর কি, এটা অবশ্যই শেয়ার করি, এটা হলো যে এই যে সরকার এখন নির্বাচনের আগে সব জেলার ডিসিপ্লিন পরিবর্তন করতেছে। অলরেডি শুনলাম যে 50টা 52 জন পরিবর্তন হয়েও গেছে। তো এটা তো এই সরকার না করলেও পারে, কারণ আমরা জানি যে ইলেকশন কমিশন যখন শিডিউল ঘোষণা করবে তখন থেকে তো পুরো প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যাবে। তো ওই সময় ইলেকশন কমিশনই তাদের নিজস্ব বিবেচনায় নতুন করে সবাইকে পরিবর্তন করলেই পারে। তাহলে কিন্তু আমার মনে হয় যে বিএনপি অমুকে বিএনপি, তুমুকে আওয়ামী লীগ, তুমুকে জামাত, তুমুকে এনসিপি, এই সমস্ত অভিযোগ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি। এটা আপনি কি মনে করেন? যারা তাস খেলে তারা জানে যে তাস খেলা যদি আপনি বারবার কার্ড শাফল করেন, তাহলে প্রথমে যে অবস্থা ছিল কার্ড, সেই অবস্থা আবার ফেরত যায়। তো এই নির্বাচন কমিশনের আগে একবার নেড়ে চেড়ে দিল যাতে নির্বাচন কমিশন আবার নাড়লে আগের অবস্থায় ফিরে যায়। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। বিএনপি সরাসরি প্রশ্ন তুলেছে এবং তাদেরকে বলেছিল যে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে তারা যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করেন, অন্তর্বর্তী সরকার না থাকেন। এর মানে কি? এর মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ না। এই কথাটা বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। তো সেই কারণে আমার মনে হয় যে এরাও খুব প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা খুব নিরপেক্ষ। এই অন্তর্বর্তী সরকারের আসলে এখন আর এটা কোনো সুযোগ নাই। এই অন্তর্বর্তী সরকার যে নিরপেক্ষ না, এটা তারা বেশ ভালোভাবে প্রমাণ করেছেন। এখন তারা যাই করেন না কেন, এটা বরং তাদের এই অনিরপেক্ষতার যে চেহারা তৈরি হয়েছে সেটাকে কোনোভাবেই মোচন তো করবেই না। উল্টা এটা একটা ডেসপারেশন শো করবে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, আমি কলা খাই না, ব্যাপারটা এরকম হয়ে গেল আর কি। কারণ আমরা দেখেছি তারা কিভাবে দল, বিভিন্ন পছন্দের দল এবং ব্যক্তিকে তারা প্রিভিলেজ দিয়েছেন, সুবিধা দিয়েছেন, আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, ক্ষেত্র বিশেষে তার আশকারা দিয়েছেন। আশকারা শব্দটা আমি ব্যবহার করলাম আর কি।
তাহলে এটা কি তাহলে নির্বাচনের নিরপেক্ষতাকে এই সরকার তাহলে বজায় রাখতে পারবে আলটিমেটলি আপনার দেখেন, এই সরকারের নিরপেক্ষতার জায়গাতে বেশ কিছু প্রশ্ন তখনই তৈরি হয়েছে যখন সরকারের ভেতরে থাকা একজন ব্যক্তি বের হয়ে রাজনৈতিক দল গঠন করেছেন। তিনি কি জানতেন না তিনি রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত? উনি কি হঠাৎ সকালবেলা সিদ্ধান্ত নিয়েছেন আর বিকালে বের হয়ে গেছেন? মোটেও না। এই প্রক্রিয়াটা যখন সম্পন্ন হচ্ছিল, এই সম্পন্ন হওয়ার প্রক্রিয়ার মধ্যে নিশ্চয়ই এই দলের যিনি সভাপতি হয়েছেন তার যুক্ত থাকারই কথা। তিনি কি বিযুক্ত থেকে এটা হয়েছিল? তার মানে ক্ষমতায় বসে থাকা অবস্থায় বাইরে একটি রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে মানসিক ভূমিকা অথবা পরামর্শের ভূমিকা অবশ্যই ছিলেন তিনি, এটা অস্বীকার করতে পারা যাবে না। তাইলে শপথ ভঙ্গ করেছে না? আপনি একটা তত্ত্বাবধায়ক